আমি মোহাম্মদ মনিরুল ইসলাম ভুইয়া, প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আমাদের এই কলেজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বিশেষ করে জীববিজ্ঞান বিভাগের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে তোমাদের জীববিজ্ঞানের প্রথম ক্লাসে জীববিজ্ঞানের বেসিক কিছু আলোচনা করার জন্য তোমাদের সামনে আমি আছি। তোমরা জানো তোমাদের জীববিজ্ঞান বিষয়টি দুটি পার্টে আলোচনা হয়। এক, উদ্ভিদ বিজ্ঞান অর্থাৎ জীববিজ্ঞান প্রথম পত্র। দুই, প্রাণী বিজ্ঞান অর্থাৎ জীববিজ্ঞান দ্বিতীয় পত্র। আমি তোমাদের সাথে আজকে জীববিজ্ঞান প্রথম পত্র নিয়ে আলোচনা করব। জীববিজ্ঞান প্রথম পত্র বইয়ে তোমাদের 12টি অধ্যায় রয়েছে। আজকে আমি প্রথম অধ্যায়ের ছোট্ট একটু অংশ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তাহলে আসো আজকের ক্লাসে। আজকে তোমাদের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়টি হচ্ছে কোষ ও এর গঠন। কোষ ও এর গঠন অর্থাৎ সেল এন্ড ইটস স্ট্রাকচার। আজকের ক্লাস শেষে তোমরা যা শিখতে পারবে বা বলতে পারবে, এক হচ্ছে কোষ কি, কোষ কত প্রকার ও কি কি। দুই হচ্ছে একক পর্দা কি তা সম্বন্ধে বলতে পারবে। এবং সবশেষে একটি আদর্শ উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র অঙ্কন ও ব্যাখ্যা করতে পারবে। তাহলে আসো আজকের ক্লাসে। ক্লাস শুরুতেই আমাদের আলোচনা করা দরকার যে কোষ কি, কারণ কোষ ও এর গঠন এই চ্যাপ্টারে যা আলোচনা করবে সম্পূর্ণ অংশ কোষ নিয়ে। এবং তোমাদের এই জিনিসটি জানা দরকার, প্রথম অধ্যায় তার পরবর্তী 11টি অধ্যায়ের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই প্রথম অধ্যায় ভালোভাবে পড়বে, যা তোমাদের বেসিক সৃষ্টি করতে সহায়তা করবে। তাহলে আসো কোষ সম্বন্ধে আমরা একটু আলোচনা করি। কোষ কথাটির ইংরেজি প্রতিশব্দ হলো সেল, যা ল্যাটিন সেলুলার শব্দ থেকে এসেছে, যার বাংলা অর্থ ছোট্ট কক্ষ। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ দুটি কোষের চিত্র। একটি হচ্ছে প্রোক্যারিওটিক সেল এবং অন্যটি হচ্ছে ইউক্যারিওটিক সেল। যাই হোক, আমরা পরবর্তীতে এই কোষ সম্বন্ধে আরো বিস্তারিত জানব। কোষ পড়তে গেলে আমাদের প্রথমেই জানা দরকার কোষ কি। কোষ কি? কোষের অনেকগুলো সংজ্ঞা তোমাদের বইয়ে রয়েছে, তার ভিতরে আমি একটু সিলেক্ট করেছি যা তোমাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। কোষ হলো জৈবিক ক্রিয়াকলাপের একক। কোষ হলো জৈবিক ক্রিয়াকলাপের একক, যা একটি অর্ধবেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত থাকে এবং যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজননে সক্ষম। আমরা যদি সম্পূর্ণভাবে একত্রে বলতে চাই, তা হবে কোষ হলো জৈবিক ক্রিয়াকলাপের একক, যা একটি অর্ধবেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত অবস্থায় থাকে এবং যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজননে সক্ষম। তোমরা কোষের চিত্রটি একবার একটু দেখে নাও। এই হচ্ছে একটি উদ্ভিদ কোষের চিত্র, যা আমরা পরবর্তীতে আবারও আলোচনা করব। তোমরা ছবিতে যাকে দেখতে পাচ্ছ, তিনি হলেন কোষের আবিষ্কারক অর্থাৎ রবার্ট হুক, যিনি প্রথম সেল শব্দটি ব্যবহার করেছিলেন। রবার্ট হুক তার মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে সেল শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ, পাশে যে অংশটি দেখা যাচ্ছে, যে চিত্রটি হচ্ছে তার মাইক্রোগ্রাফিয়া গ্রন্থের একটি পেজ। অর্থাৎ মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে তিনি যে চিত্র দেখিয়েছিলেন বা দেখেছিলেন বিদায় ওই গ্রন্থে উঠে এসেছে, সেটি হচ্ছে কর্ক কোষের একটি চিত্র। এবং তোমরা রবার্ট হুকের পাশে দেখতে পাচ্ছ তার মাইক্রোগ্রাফিয়া গ্রন্থের প্রচ্ছদ। কোষ নিয়ে জীববিজ্ঞানের যে শাখা আলোচনা করা হয়, সেই শাখার নাম হচ্ছে সাইটোলজি। সাইটোলজি জীববিজ্ঞানের একটি শাখার নাম। সাইটোলজি দুটি গ্রিক শব্দ থেকে এসেছে। কাইটোস অর্থ সেল অর্থাৎ ফাঁপা যে অংশটার কথা বলা হয়েছে, আর লোগোস অর্থাৎ নলেজ থেকে এসেছে, জ্ঞান। সাইটোলজি শব্দটি বাংলা অর্থ দ্বারায় কোষ তত্ত্ব বা কোষ বিজ্ঞান। যদি আমরা তার সংজ্ঞা আকারে বলতে চাই, জীববিদ্যার যে শাখায় কোষ সম্পর্কে আলোচনা করা হয়, জীববিজ্ঞান যে শাখায় কোষ সম্পর্কে আলোচনা করা হয়, তাকে বলা হয় সাইটোলজি। রবার্ট হুককে সাইটোলজির জনক বলা হয়, যদিও
মডার্ন সাইটোলজির জনক হচ্ছেন সিপি সোয়ানসন। মডার্ন সাইটোলজির জনক হচ্ছেন সিপি সোয়ানসন। কোষের বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখে নিই। প্রতিটি কোষ পূর্বতন কোষ থেকে সৃষ্টি হয় এবং আত্মপ্রজননশীল। প্রতিটি কোষ সুনির্দিষ্টভাবে বেড়ে উঠতে পারে। কোষ পরিবেশের বিভিন্ন উত্তেজনার প্রতি সাড়া দিতে সক্ষম। কোষ বিভিন্ন কারণে, যেমন পুষ্টির অভাব, বিষাক্ত পদার্থের কারণে এবং জিনগত নিয়ন্ত্রণের কারণেও মৃত্যু ঘটতে পারে। কাল পরিক্রমায় কোষ অভিযোজিত ও রূপান্তরিত হতে পারে। কোষে জীবদেহের প্রয়োজনীয় সকল গাঠনিক ও আণবিক উপাদান থাকে, যা প্রয়োজনীয় কাঁচামাল ভেতরে গ্রহণ করতে পারে। কাঁচামাল ব্যবহার করে প্রয়োজনীয় শক্তি সংগ্রহ করতে পারে এবং নিজের প্রয়োজনে অণুগুলোকে সংশ্লেষ করতে পারে। এক্ষেত্রে অণুগুলো বলতে বোঝানো হয়েছে প্রোটিন সংশ্লেষকে বোঝানো হয়। জৈবিক কাজ সম্পাদনের জন্য কোষ তার অভ্যন্তরে হোমোস্ট্যাটিক অবস্থা বজায় রাখতে পারে। সেই ক্ষেত্রে তোমরা অনেকেই হোমোস্ট্যাটিক কথাটি বুঝতে পারো না। হোমোস্ট্যাটিক অর্থাৎ পরিবেশের অবস্থার তারতম্যের মধ্যেও অভ্যন্তরীণ স্থিতি অবস্থা, অর্থাৎ পরিবেশে যাই ঘটুক না কেন তার অভ্যন্তরে স্থির অবস্থায় থাকাকে বলা হয় হোমোস্ট্যাটিক অবস্থায় বজায় রাখা। এই হলো কোষের বৈশিষ্ট্য। তার পরবর্তীতে আসো কোষ তত্ত্ব। আসলে কোষ নিয়ে অনেকে অনেক রকম কথা বলেছেন। সব কথাগুলোকে একত্রে একটি নির্দিষ্ট জায়গায় এসে উপস্থাপন করা হয়। ওই কথাগুলোকে বলা হয় মূলত কোষ তত্ত্ব। বিভিন্ন কোষের নানান প্রকার বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও সব কোষের কিছু সাধারণ বৈশিষ্ট্য থাকে। এভাবে কোষের গঠন ও কাজের উপর ভিত্তি করে কোষ সম্বন্ধে যে মতবাদ তৈরি করা হয় তাকেই বলা হয় কোষ তত্ত্ব। কোষ সম্পর্কে জার্মান উদ্ভিদ বিজ্ঞানী স্লেইডেন, প্রাণীবিজ্ঞানী থিওডোর সোয়ান এবং পরবর্তীতে রডলফ ভার্টসু 1885 সালে তত্ত্ব প্রদান করেন। আর ওই তত্ত্ব কি বলা হয়? কোষ তত্ত্ব। এবং এই তত্ত্বে যা বলা হয়েছে, তত্ত্বের চারটি কথা স্পষ্টভাবে বলা হয়েছে। এক, কোষ হলো জীবন্ত সত্তার গাঠনিক ও শারীরিক এবং সাংগঠনিক একক। দুই, কোষ হলো জীবনের মৌলিক একক। তিন, কোষ বংশগতির একক। এবং পরবর্তীতে রয়েছে সকল জীব এক বা একাধিক কোষ দ্বারা গঠিত এবং পূর্বসৃষ্ট কোষ থেকে নতুন কোষের সৃষ্টি হয়। এ হলো কোষ তত্ত্ব। এখন আসো কোষের প্রকারভেদ। কোষের প্রকারভেদ কয়েকভাবে করা যায়, আমরা চারটি ভাবে তোমাদের সামনে আলোচনা করছি। এক, নিউক্লিয়াসের উপর ভিত্তি করে। দুই, শারীরবৃত্ত কাজের উপর ভিত্তি করে। তিন, ক্রোমোজোমের সংখ্যার উপর ভিত্তি করে এবং সবশেষে রয়েছে জীবদেহের উপস্থিতির উপর ভিত্তি করে। এই চারটি পর্যায়ের উপর ভিত্তি করে আমরা কোষকে আলোচনা করতে যাচ্ছি। তবে তোমাদের ক্ষেত্রে একটু মনে রাখবে যে সবগুলোতে দুটি দুটি ধাপ, অর্থাৎ যেমন নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে আদি কোষ, আরেকটি হচ্ছে প্রকৃত কোষ। আদি কোষ কি? যেমন আদি কোষ যাকে বলা হয় প্রোক্যারিওটিক সেল। আদি কোষ অর্থাৎ প্রোক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক কথাটি এসেছে দুটি গ্রিক শব্দ থেকে। প্রো অর্থাৎ আদি এবং ক্যারিয়ন অর্থাৎ নিউক্লিয়াস। অর্থাৎ আদি নিউক্লিয়াসকে বলা হয় মূলত প্রোক্যারিওটিক সেল। অর্থাৎ যে আদি নিউক্লিয়াস বহন করে এমন কোষকে আমরা বলবো আদি কোষ। অর্থাৎ যে কোষের নিউক্লিয়াস সংগঠিত নয়, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়াস থাকে না, থাকে শুধু ক্রোমাটিন তন্তু, যাকে আমরা ডিএনএ নামে চিনি। ওই অংশটুকু একটু বিক্ষিপ্তভাবে থাকে, তবে ওই কোষে মাইটোকন্ড্রিয়া, গোলজি বস্তু, লাইসোজোম ইত্যাদি থাকে না, তবে রাইবোজোম থাকে। তোমরা মাথায় রাখবে যে আদি কোষ এবং প্রকৃত কোষে এমন একটি অর্গান সব সময় থাকে যাকে বলা হয় রাইবোজোম। আদি কোষের রাইবোজোম থাকে 70S এবং প্রকৃত কোষের রাইবোজোম থাকে 80S। এখন দেখো, আদি কোষের যদি তোমরা উদাহরণ দিতে চাও, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া বা মাইক্রোপ্লাজমাকে বলতে পারো। আর প্রকৃত কোষ হচ্ছে প্রকৃত কোষ যাকে বলা হয় ইউক্যারিওটিক সেল। এটিও দুটি গ্রিক শব্দ থেকে আসা। গ্রিক ইউ অর্থাৎ প্রকৃত এবং ক্যারিয়ন অর্থাৎ নিউক্লিয়াস।
এই ইউক্যারিওটিক অর্থাৎ প্রকৃত নিউক্লিয়াস বিশিষ্ট কোষকে বলা হয় ইউক্যারিওটিক সেল, যার উদাহরণ হিসেবে তোমরা দিতে পারো উন্নত সকল উদ্ভিদ এবং প্রাণী কোষ। পরবর্তীতে আসো, শারীরবৃত্ত কাজের উপর ভিত্তি করে কোষকে আবার দুটি ভাগে ভাগ করা হয়, এক দেহকোষ এবং দুই জননকোষ। দেহকোষ অর্থাৎ দেহ গঠনে সহায়তা করে এমন কোষকে বলা হয় দেহকোষ। যেমন উচ্চ শ্রেণীর জীবকোষে সাধারণত ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে এবং ওই ক্রোমোজোম সংখ্যক বা ওই ক্রোমোজোম বিশিষ্ট কোষগুলোকে বলা হয় মূলত দেহকোষ, অর্থাৎ তারা দেহ গঠনে সহায়তা করে। যেমন মূল, কাণ্ড, পাতা, আমাদের স্নায়ু কোষ, রক্তকণিকা ইত্যাদি হচ্ছে দেহকোষ। জননকোষ হচ্ছে যৌন প্রজননের জন্য ডিপ্লয়েড জীবের জননাঙ্গে মায়োসিস প্রক্রিয়ায় উৎপন্ন হ্যাপ্লয়েড কোষকে বলা হয় জনন কোষ। জনন কোষ। এখন জনন কোষের উদাহরণ হিসেবে তুমি দিতে পারো শুক্রাণু অথবা ডিম্বাণু, এরাই হচ্ছে মূলত জনন কোষ। পরবর্তীতে আসো, ক্রোমোজোমের সংখ্যার ভিত্তিতে কোষকে আবারও দুটি ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে হ্যাপ্লয়েড কোষ, অন্যটি হচ্ছে ডিপ্লয়েড কোষ। তোমরা আগে হয়তো পড়েছো যে হ্যাপ্লয়েড কোষ মানে n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষকে বলা হয় মূলত হ্যাপ্লয়েড কোষ, অর্থাৎ নিউক্লিয়াসে এক সেট ক্রোমোজোম থাকলে বলি আমরা হ্যাপ্লয়েড কোষ এবং দুই সেট ক্রোমোজোম থাকলে বলি ডিপ্লয়েড কোষ। হ্যাপ্লয়েড কোষের উদাহরণ হিসেবে তোমরা দিতে পারো শুক্রাণু, ডিম্বাণু, স্পোরোজোয়া, কতিপয় শৈবাল, ছত্রাক এবং সব ব্রায়োফাইটসই কিন্তু তোমার হ্যাপ্লয়েড কোষ দ্বারা গঠিত। ডিপ্লয়েড কোষের ক্ষেত্রে আমি বলেছি যে দুইটি সেট ক্রোমোজোম থাকলে, নিউক্লিয়াসে যদি দুই সেট ক্রোমোজোম থাকে তখন তাকে বলা হয় ডিপ্লয়েড কোষ। যেমন সকল উন্নত উদ্ভিদ এবং প্রাণীর দেহকোষ হচ্ছে ডিপ্লয়েড কোষ। সব শেষে রয়েছে জীবদেহে উপস্থিতির উপর ভিত্তি করে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ দুটি ভাগে ভাগ করা হয়, অর্থাৎ এই কোষটি কি উদ্ভিদে উপস্থিত না প্রাণীতে। উদ্ভিদ কোষে উপস্থিত থাকলে বলি আমরা উদ্ভিদ কোষ এবং প্রাণীতে উপস্থিত থাকলে বলি প্রাণী কোষ। উদ্ভিদ কোষের কিছু বৈশিষ্ট্য তোমরা পড়বা, প্রাণী কোষের বৈশিষ্ট্য পড়বা, তা থেকে তোমরা কোষ দুটিকে আলাদা করতে পারবে। দেখো, উদ্ভিদ কোষের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে তার কোষ প্রাচীরটা সেলুলোজ নির্মিত দৃঢ় শক্ত থাকে। অপরদিকে প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর থাকেই না। উদ্ভিদ কোষে তোমরা চিত্র একটু লক্ষ্য করো, চিত্রে যে বড় একটি গহ্বর দেখা যায়, অর্থাৎ কোষ গহ্বরটি থাকে বড়, যা প্রাণী কোষে কোষ গহ্বর থাকে না, বড় তো থাকেই না, থাকলেও ছোট ছোট। তার যাই হোক, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের পার্থক্য বললে আমরা অবশ্যই এই জিনিসগুলো দেখতে পাবো। পরবর্তী ক্লাসে আমরা আবারও দেখবো। প্রাণী কোষটি খেয়াল করো, প্রাণী কোষে নরমালি কোষ প্রাচীর থাকে না, তবে ক্লোরোপ্লাস্ট থাকে না, কারণ ক্লোরোপ্লাস্ট হচ্ছে প্লাস্টিক যে অংশটি উদ্ভিদ তার জন্য অতি প্রয়োজনীয় যে খাদ্য তৈরি করতে পারে, আমরা অর্থাৎ প্রাণী খাদ্য তৈরি করতে পারে না, তার কোনো প্লাস্টিক দরকার লাগে না। এই হলো আমাদের উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। তার এই ক্ষেত্রে আমাদের শেষ হয়ে যাচ্ছে যে কোষের শ্রেণীবিন্যাস। এখন আসো একক পর্দা। তোমরা পড়তে গেলেই বই একক পর্দা কয়েকবার পাওয়া। একক পর্দা বেশিরভাগ ক্ষেত্রে প্লাজমা মেমব্রেন পড়তে গেলে তোমরা সামনে আসবে। একক পর্দা মানে কি? যে পর্দাটি কোষের যেসব পর্দা প্রোটিন, লিপিড, প্রোটিন দ্বারা তৈরি, অর্থাৎ তিনটি স্তর প্রোটিন, লিপিড, প্রোটিন দ্বারা তৈরি, স্তরটাকে বলা হয় একক পর্দা। বিজ্ঞানী রবার্টসন 1959 সালে যে প্রোটিন, লিপিড, প্রোটিন অণু দ্বারা গঠিত ত্রিস্তরী পর্দাকে একক পর্দা হিসেবে অভিহিত করেন। এখন আমরা একটি আদর্শ উদ্ভিদ কোষ নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে আমাদের চিত্রটি একটু দেখা প্রয়োজন। তোমরা চিত্রটি ভালোভাবে লক্ষ্য করো এবং চিত্র তোমরা আগেও দেখেছো। এতে কি কি রয়েছে, যেমন সেল ওয়াল, সেল মেমব্রেন, গোলজি বস্তু রয়েছে, ক্লোরোপ্লাস্ট রয়েছে, কোষ গহ্বর রয়েছে, মাইটোকন্ড্রিয়া রয়েছে, নিউক্লিয়াস রয়েছে, আরো অন্যান্য জিনিস। সবগুলো আমরা কিছুক্ষণের ভিতরে একে দেখাবো। তোমরা চিত্রটা ভালোভাবে একটু দেখে রাখো। তোমরা খাতায় কিভাবে চিত্রগুলো আঁকবে, অর্থাৎ উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র কিভাবে আঁকবে আমি খাতায় এঁকে তোমাদের দেখাচ্ছি। তোমরা এই সেম চিত্রটি আমরা আঁকার চেষ্টা করছি। তাহলে আসো আমরা এই উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করি। আমার সাথে সাথে তোমরা অঙ্কন না করতে পারলেও পরবর্তীতে তোমরা অঙ্কন করে নেবে। প্রথমে আমরা কোষ আঁকার জন্য কোষের বাহিরের শেপটি নিয়ে নিচ্ছি। তার পরবর্তীতে কোষের সবচেয়ে বাইরে যে প্রাচীরটি অঙ্কন করছি তা হলো কোষ প্রাচীর, এবং তার সাথে সাথে ভিতর দিকে যে স্তরটি অঙ্কন করা হচ্ছে তা হচ্ছে কোষ ঝিল্লি। তোমরা খেয়াল করো, এই ক্ষেত্রে আমি দুটি ঝিল্লি অঙ্কন করেছি। একটি হচ্ছে কোষ প্রাচীর এবং দ্বিতীয়টি ভিতরের দিকে বলা হয় কোষ ঝিল্লি অথবা প্লাজমা মেমব্রেন।
এবং মাঝে যে একটু একটু অংশ ফাঁকা দেখতে পাচ্ছ, অর্থাৎ দুটি কোষের মাঝামাঝি একটু অংশে ফাঁকা দেখা যায়, তা হচ্ছে মূলত কূপ। এখন ভিতরে আমরা যে কোষ গহ্বরটি এঁকে নিলাম, কোষ গহ্বরটি আকারে বড় এবং নিউক্লিয়াসটি আঁকার চেষ্টা করছি, নিউক্লিয়াসটি আকারে গোল হয়। নিউক্লিয়াসের মাঝে মাঝে, নিউক্লিয়াসের প্রাচীরের মাঝে কিছু রন্ধ্র দেখা যায় এবং নিউক্লিয়াসের এক পাশে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এঁকে দিলাম। তবে খেয়াল রাখবে এই ক্ষেত্রে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলো হয় অমসৃণ, কারণ তাতে রাইবোজোম যুক্ত থাকে। তারপরে ভিতরে আমি এঁকে দিচ্ছি নিউক্লিওলাস এবং নিউক্লিওলাসের সাথে কতগুলো ফিতার মতো যে অংশ, ক্রোমাটিন তন্তু। নিউক্লিয়াসের পাশে এঁকে দিচ্ছি গোলজি বস্তু এবং গোলজি বস্তুর এক সাইডে একটি লাইসোজোম এঁকে দিচ্ছি। তার সাথে মাইক্রোটিউবিউলস এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আঁকা হলো, যা মসৃণ, এবং পাশে একটি প্লাস্টিড অর্থাৎ ক্লোরোপ্লাস্ট আঁকা হলো এবং উপরে একটি মাইটোকন্ড্রিয়া এঁকে দিলাম। তোমরা খেয়াল করবে যে কোষের ভিতরে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা এবং ক্লোরোপ্লাস্টের সংখ্যা অনেক। সেই ক্ষেত্রে আমরা যেহেতু একটা আদর্শ উদ্ভিদ কোষ অঙ্কন করছি, এই ক্ষেত্রে আমাদের উল্লেখ থাকতে হবে যেন সবগুলো অঙ্গাণু মিনিমাম একটি করে থাকে। যেমন কোষে মাইটোকন্ড্রিয়া 300 থেকে 400টি থাকে, আবার কোনো কোনো ক্ষেত্রে 1000-এরও বেশি থাকে। সেই ক্ষেত্রে আমি একটি মাইটোকন্ড্রিয়া এঁকে দিলাম। এখন আসো, চিত্র আঁকার পর আমাদের যে অংশটি কাট করতে হয় সেটি হলো লেবেলিং করা, অর্থাৎ নামকরণ করা। নামকরণ আমরা সবসময় চিত্রের ডান পাশেই করব। যেমন প্রথম অংশটি হচ্ছে কোষ প্রাচীর, দ্বিতীয় যে ঝিল্লিটি সেটি হচ্ছে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। তারপরে আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে মাইটোকন্ড্রিয়ন। মাইটোকন্ড্রিয়ার নিচে যে দেখা যাচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটি অবশ্যই অমসৃণ, তাতে রাইবোজোম দেখা যাচ্ছে। তার পরবর্তীতে আমরা নামকরণ করে দিলাম কোষ গহ্বর, যেটি উদ্ভিদ কোষের সবচেয়ে বড় কোন একটি অংশ। দুটি কোষের মাঝে যে একটু ফাঁকা অংশ দেখা যায় তাকে বলা হয় কূপ। আমরা এঁকে নিচ্ছি নিউক্লিওলাস, যে নিউক্লিয়াসের যে গোলাকার যে পিণ্ডটি তাকে বলা হয় নিউক্লিওলাস। নিউক্লিওলাসের পাশে যে ফিতার মতো অংশ তাকে বলা হয় ক্রোমাটিন তন্তু। এবং নিউক্লিয়াসে যে তরল পদার্থ থাকে তাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। নিউক্লিয়াসের বাইরে আবরণকে বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন অথবা নিউক্লিয়ার আবরণী। নিউক্লিয়ার মেমব্রেনে কিছু কিছু অংশ ফাঁকা অংশ থাকে, তাকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র, অর্থাৎ নিউক্লিয়াসে যে ছিদ্রগুলো থাকে তা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। নিউক্লিয়াসের পাশে রয়েছে গোলজি বস্তু, তার সাথে রয়েছে লাইসোজোম। লাইসোজোমের নিচে আমরা দেখতে পাচ্ছি মাইক্রোটিউবিউলস এবং তার পাশে দেখা যাচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তবে এই ক্ষেত্রে একটু খেয়াল করো, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটি হচ্ছে মসৃণ, আমরা উপরে এঁকেছিলাম অমসৃণ। একটু নিচের দিকে দেখা যায় ছোট ছোট কিছু বলের মতো, যেগুলো হচ্ছে রাইবোজোম। এগুলো মুক্ত রাইবোজোম। রাইবোজোম দুই রকম থাকে, কিছু মুক্ত আবার কিছু যুক্ত। একেবারে নিচের দিকে দেখা যাচ্ছে ক্লোরোপ্লাস্ট। আমি আবারও বলি, ক্লোরোপ্লাস্ট কোষে 10 থেকে 40টি থাকতে পারে, তবে আমরা প্রতীকী চিত্রের কারণে একটি একই দেখালাম। আমরা সব শেষে লিখে দিতে হবে চিত্রের নাম, অর্থাৎ এটি একটি আদর্শ উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র। শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের আজকের ক্লাস। এখন তোমরা তোমাদের বাসার কাজ হিসাবে একটি অংশ নিয়ে যাও। সেই অংশটি হলো একটি আদর্শ উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করবে এবং তোমার ক্লাসের সাবজেক্ট টিচারের নিকট চিত্রটি এঁকে প্রেরণ করবে। কোথাও যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই তোমার সাবজেক্ট টিচারকে জানাবে, ফোনে জানাও, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ কোনো মাধ্যমে অবশ্যই জানাবে। তাহলে আজকের ক্লাস এতটুকুই।
সুস্থ থাকো, ভালো থাকো এবং নিরাপদে থাকো। তবে একটা কথা মনে রাখো, যদি বাসা থেকে বের হওয়াই লাগে তাহলে অবশ্যই নিরাপদে বের হবে। আশা করি তোমরা আমার ক্লাসটি সম্পূর্ণ ভালোভাবে বুঝেছো। দেখা হবে অন্য একটি ক্লাসে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।